नमस्कार, आमी मौमिता। आमार कविता पाठ चैनेले आमार सकल श्रोता बंधु एवं दर्शक बंधुके आंतरिक शुभकामना जानिए आजकेर गल्प पाठ शुरू करछि। आज आमी आपनादेरके पढ़े शोनाबो विख्यात साहित्यिक श्री समरेश मजुमदारेर लेखा एकटी असाधारण छोट गल्प, मन छुঁয়ে जावा गल्प। गल्पेर नाम भाषानेर सुरे बोधনের गान। गल्प शुरूर आगे आमार पुरानो कथागुली आरो एकबार खूब संक्षेपे बोले निচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ভাষানের সুরে বোধনের গান। এই বাড়িটা পিতামহের তৈরি, সেকেলে বাড়ি, কিন্তু ভারী মজবুত। বাড়ির গায়ে যে মেহগিনি গাছ দুটো তিনি লাগিয়েছিলেন 70 বছর আগে, তাদের স্বাস্থ্য এখন উপচে পড়ছে। ওই গাছের কাঠ খুব মূল্যবান। দুটো গাছ বিক্রি করলে বেশ কয়েক লক্ষ টাকা পাওয়া যাবে বলে বড় ছেলে তাকে জানিয়ে দিয়ে গেছে। তবে এখন ওইসব গাছ ইচ্ছে মতো লাগানো যায়, কিন্তু কাটা যায় না। তার জন্য মিউনিসিপ্যালিটির অনুমতি নিতে হয়। শহরের মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান তিনি একদা তার সহপাঠী ছিলেন। অতএব এক কলম লিখে দিলেই চেয়ারম্যান অনুমতি দিয়ে দেবেন বলে বড় ছেলের বিশ্বাস। 3 তলায় তার ঘর, সামনে অনেকটা খোলা ছাদ। বছর 8 আগে পড়ে গিয়ে পায়ের হাড়ে চিড় ধরেছিল। চিকিৎসার পর ব্যথা কমেছে, কিন্তু হাঁটতে গেলেই ভয় হয় পড়ে যাবেন, তাই লাঠি ব্যবহার করেন। লাঠি নিয়ে ছাদে ঘুরে বেড়ান। সিঁড়ি ভেঙে নিচে নামতে ইচ্ছে করে না। ফলে সমস্ত পৃথিবীর সঙ্গে তার যোগাযোগের একমাত্র সূত্র হলো টেলিফোন। তবে আজকাল তার ফোন কদাচিৎ বাজে। 82 বছরের বৃদ্ধকে ফোন করবার মতো মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে। একটা টিভি আছে, আছে প্রচুর বইপত্র, খবরের কাগজ আসে দুটো, দিব্যি চলে যাচ্ছে। স্ত্রী গত হয়েছেন বছর 15 আগে। দোতলায় 2 ছেলে বাস করে। পুত্রবধূরা পালা করে আসেন। কোনো প্রয়োজন আছে কিনা জিজ্ঞাসা করে যান। কাজের লোক তার দেখাশুনো করে। ছেলেদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, বরং এই একাকী থাকাটাই তার ভারী পছন্দ। 82 বছর পৃথিবীতে বেঁচে আছেন। এখন শেষ সময়ের প্রতীক্ষা। নিজেকে তৈরি রাখবার জন্য একাকিত্বের বড় প্রয়োজন। আজ সকালে চমৎকার রোদ উঠেছে। কদিন থেকেই দুটো চড়ুই একটু একটু করে সাহসী হয়ে তার কাছাকাছি চলে আসছে। পাখিরাও বুঝতে পারে মানুষ কখন গাছ হয়ে যায়। ওদের নামকরণ করেছেন তিনি পাখি পাখিনি। পাখিনি বড় আদুরে। বড় বৌমা এলেন জলখাবার নিয়ে। টেবিলে পাত্রগুলো সাজিয়ে ডাকলেন, আসুন বাবা, কাল বলেছিলেন নিরামিষ খাবেন, তাই এনেছি। ভালো করেছ। লাঠি হাতে চেয়ার ছেড়ে উঠে খাবার টেবিলে এলেন তিনি। ঘড়ি দেখলেন, ঠিক 8:45। বড় বৌমা সময় রাখতে জানেন। একটা কথা বলবো বাবা? তাকালেন তিনি। বড় বৌমা বললেন, আপনার ছেলে বলছিল ওর পরিচিত একটা সংস্থা আছে যারা খুব যত্ন করে বেড়াতে নিয়ে যায়। আপনি তো অনেকদিন বাইরে বের হননি, দিন 10 জন্য ঘুরে এলে একটু পরিবর্তন হবে। দেখছো এই ছাদের উপরে হাঁটাহাঁটি করি, নিচেই নামতে ভরসা পাই না। আপনার কোনো অসুবিধা হবে না, ওরাই সব ব্যবস্থা করবে।
হরিদ্বারে তো কখনো যাননি। এখন ওখানে আবহাওয়া বেশ ভালো। না না, আমার তীর্থ করতে যাওয়ার কোনো বাসনা নেই। আহা, তীর্থ করতে যাবেন কেন? হরিদ্বারে গঙ্গার পাশে বসলেই মনটা ভালো হয়ে যায়। ওরকম দৃশ্যের সামনে গেলে সময় কখন কেটে যায় টেরই পাওয়া যায় না। বড় বৌমা বললেন, আমরা তো বছরে 2বার বেড়াতে যাই। আপনি যেতে চান না শরীরের জন্যে, এদের সঙ্গে গেলে সেটা সমস্যা হবে না। বলছো বলছো যখন, তখন ভেবে দেখি। কথা শেষ করেছিলেন তিনি। ভেবে দেখলেন, ভালো ভ্রমণ সংস্থা হলে চিন্তার কারণ নেই। তবু বঙ্কুবাবুকে ফোন করলেন তিনি। ভদ্রলোক এখন 84, একই অফিসে কাজ করতেন, বিয়ে করেননি, সারা জীবন শুধু ঘুরে বেড়িয়েছেন ছুটি পেলেই। বঙ্কুদা, হ্যালো, আমি প্রশান্ত বলছি, প্রশান্ত সেন। আরে কি খবর? খুব ভালো সময় ফোন করলে। আমি একটু বাদেই বেরিয়ে যাচ্ছি, এবার বাংলাদেশ। সেই কোন কালে চলে এসেছিলাম, এবার গিয়ে দেখবো স্মৃতির সঙ্গে মেলে কিনা। তা কি ব্যাপার বলো তো? বঙ্কুদা জিজ্ঞাসা করলেন। আপনি তো জানেন আমার একটা পায়ে একদম জোর নেই, লাঠি ছাড়া হাঁটা মুশকিল। ছেলে বৌমা বলছে ভ্রমণ সংস্থার সাহায্য নিয়ে একটু বেরিয়ে আসতে। আপনার কোনো ধারণা আছে ওদের সম্পর্কে? জিজ্ঞাসা করলেন তিনি। অবশ্যই আছে, 2টো সংস্থার নাম বলছি, ট্যুর এবং সি অর স্কাই। এদের উপর চোখ বন্ধ করে নির্ভর করতে পারো। বঙ্কুদা বললেন। যাত্রার দিন স্থির হয়ে গেল। টাকাটা তিনিই দিতে চেয়েছিলেন, কিন্তু ছেলেরা কিছুতেই রাজি হলো না। এর মধ্যেই ভ্রমণ সংস্থা থেকে টেলিফোন করে জেনে নিয়েছে তিনি কি কি খাবার অপছন্দ করেন, কোন খাবার পছন্দের, কোন সময় খেলে শরীর ঠিক থাকে, একা থাকতে চান নাকি কারোর সঙ্গে রুম শেয়ার করতে আগ্রহী। এসব তথ্য দিয়ে খুশি হলেন তিনি। ওরা যখন আগাম জেনে নিচ্ছে, তখন কোনো সমস্যা না হওয়ারই কথা। সেদিন বিকেলে ছোট ছেলে একটি ভদ্রলোককে নিয়ে এলো। বাবা, এর নাম প্রদীপ। ওর বাবাকে তুমি চিনতে? অনিরুদ্ধ মুখার্জি। ও, তোমাকেও দেখছি চেহারা অনেক বদলে গেছে। প্রদীপ বলল, শুনলাম আপনি হরিদ্বার বেড়াতে যাচ্ছেন। আর বলো না, ল্যাংড়া মানুষকে এরাই পাঠাচ্ছে, কি যে হবে কে জানে। ছোট ছেলে বলল, এখনো ওই কথাই ভাবছো? কিছুই হবে না? প্রদীপ বলল, আমার পিসিমা বিধবা হওয়ার পর থেকে বাবা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। সে অনেক কাল হয়ে গেল, বাবাও চলে গিয়েছেন। পিসিমা সেই যে বাড়িতে ঢুকেছেন আর বের হননি। ওকে ফেলে আমরা কোথাও যেতে পারি না, ওরও কোথাও যাওয়া হয় না। অনেক কষ্টে পিসিমাকে রাজি করিয়েছি ভ্রমণ সংস্থার সঙ্গে হরিদ্বারে যেতে। ওরাই সব দেখাশুনো করবে। তবু আপনি যদি একটু খেয়াল রাখেন তাহলে নিশ্চিন্ত হব আমরা। তিনি কি অসুস্থ? না না, এমনি ঠিক আছেন, তবে মাঝে মাঝে পেটে যন্ত্রণা হয়। কেন? আর কেন, একবেলা খাবেন, তাও আবার আতপ চাল। ডাক্তার দেখিয়েছি, বলেছেন আলসার হওয়ার সম্ভাবনা আছে। ওষুধ দিয়েছেন? দিয়েছেন। এসব কথা সংস্থাকে জানিয়েছ? হ্যাঁ। দেখো, আমি খোঁড়া মানুষ, কতটুকুই বা করতে পারবো। ঠিক আছে। ওরা চলে গেলেও নড়তে পারলেন না তিনি। এটা কি হলো? জীবনের নাটক ঈশ্বর লেখেন, কিন্তু নাট্যকারের একই রসিকতা। 60 বছর আগের কথা, তখন 22 বছর বয়স। পাড়ার এক রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় 22 বছরের প্রশান্ত
18 বছরের নিরুপমাকে একটু আড়ালে পেয়ে বলেছিল, আমি যে কথাটা বলতে চাই সেই কথা কি তুমি বুঝেছ? নিরুপমা ঠোঁট মুচড়ে হেসেছিল। কি বুঝেছ বলো? নিরুপমা তাকিয়েছিল। চিৎকার করে বলবো? তারপর সুখ, বুকের গভীরে টলটলে ঢেউ, দূর থেকে চোখে চোখে কথা, 2-3টি চিরকুট। এক দুপুরে দুজনে ভিক্টোরিয়ায় গাছের ছায়াতে পাশাপাশি বসা। প্রশান্ত হাত ধরেছিল নিরুপমার। ফর্সা লম্বা আঙুল, কি নরম। জানো, মা আমাকে সন্দেহ করছে, নিরুপমা বলেছিল। কেন? জানি না, আজকাল আমার দিকে অদ্ভুত চোখে তাকায়। আজ কি বলে বেরিয়ে এলে? এখন তো আমার কলেজে থাকবার কথা। দাঁড়াও, আর 1 বছর, চাকরি পাওয়া মাত্রই তোমার মায়ের কাছে যাব। গিয়ে কি বলবে? বলবো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। প্রশান্তর হাত আঁকড়ে ধরেছিল নিরুপমা। সারা জীবনে ওই একবারই স্পর্শ, অথচ এই বয়সেও সেই স্পর্শটিকে স্পষ্ট অনুভব করেন তিনি। কিন্তু মুখ যে কিরকম ঝাপসা হয়ে গেছে। সেই 18 বছরের মুখটাকে মনে করবার চেষ্টা করলেন তিনি। ফর্সা, দূরে, নাকটি বড় সুন্দর, চুল ছিল প্রচুর, কিন্তু সব মিলিয়ে গোটা মুখটাকে তিনি মনে করতে পারছেন না। তার বয়স হয়ে গিয়েছে। সময় তো এমনই হতো, কারোর সঙ্গে প্রেম হচ্ছে জানলে ক্ষিপ্ত হয়ে যেতেন অভিভাবকেরা। তার ঢেউ ছড়িয়ে পড়তো পাড়ায়। প্রশান্ত যে ভয়ানক ক্রাইম করেছে তা পাড়ার লোকের মুখ দেখে মনে হতো তখন। অনিরুদ্ধ যে এতদিন বন্ধু ছিল, আঙুল তুলে শাসিয়ে গেল। নিরুপমার বাবা এসে দেখা করলেন প্রশান্তর বাবার সঙ্গে। ওদের বংশে কখনো এমন ঘটনা ঘটেনি। তাছাড়া তারা ব্রাহ্মণ, নিচু জাতির মানুষকে জামাই হিসেবে ভাবতেই পারেন না। অতএব ছেলেকে যেন শাসন করেন। আশ্চর্যজনকভাবে নিরুপমা পর্দার আড়ালে চলে গেল। 6 মাস বাদে সানাই বাজিয়ে বিয়ে হয়ে গেল তার। মোরের বাড়ি কলকাতা থেকে বহু দূরে। বঙ্কিম লিখেছিলেন, বাল্যপ্রেমে অভিশাপ আছে। প্রশান্ত ভাবলেন, মানুষের বাল্যকাল কতদিনে শেষ হয়? না, আর দেখা হয়নি। চাকরি নিয়ে বাইরে যেতে হয়েছিল। বিয়ের পর ফিরে এসেছিলেন কলকাতায়। নিরুপমা নামের তরুণীর খোঁজ রাখবার দরকার মনে হয়নি। বিধবা হওয়ার খবর পেয়েছিলেন বন্ধুদের মুখে, খারাপ লেগেছিল। বহু কাল বাদে বাড়ির বাইরে এলেন তিনি। ভ্রমণ সংস্থার লোক খুব যত্ন করে তাকে উপর থেকে নামিয়ে গাড়িতে চাপিয়ে নিয়ে এলো স্টেশনের ভেতরে। কামরার সামনে গাড়ি থেকে নেমে একটু হাঁটতে কষ্ট হলো না তার। ওরাই ট্রেনে উঠতে সাহায্য করলো। দুজনের কূপে। বয়স্করা উপরে উঠতে পারবেন না, শোবেন নিচের বার্থে, তাই এই ব্যবস্থা। জিনিসপত্র গুছিয়ে দিয়ে ছেলেটি বলল, এই রইল বেল, যখনই দরকার হবে বেল বাজাবেন। বাজালে আমি চলে আসব। এখন কিছু খাবেন দাদু? না না, থ্যাংক ইউ। ছেলেটি চলে গেল। একটি পত্রিকা বের করে চোখ রাখলেন তিনি। জানালা বন্ধ, কারণ কামরা শীততাপ নিয়ন্ত্রিত। কিন্তু পড়া হলো না। ভাবনাটা আবার মাথায় ফিরে এলো। সকাল থেকে কয়েকবার ভেবেছেন, প্রদীপ যা বলে গিয়েছিল তা যদি সত্যি হয়, তাহলে নিরুপমা এই ট্রেনে হরিদ্বার যাচ্ছে। ভ্রমণ সংস্থা 2টো কামরা রেলের কাছ থেকে নিয়েছে। এই দুটোর কোনো একটায় তার থাকবার কথা। দ্বিতীয় কামরাটি শীততাপ নিয়ন্ত্রিত নয়। প্রদীপ যদি পিসির যাওয়ার ব্যাপারে কার্পণ্য করে, তাহলে ওখানেই তার জায়গা হয়েছে।
এই সময় সুটকেস নিয়ে ঢুকলো কুলি। ভ্রমণ সংস্থার ছেলেটির নির্দেশে সিটের নিচে ঢুকিয়ে দিয়ে চলে গেল। ছেলেটি ডাকল, আসুন দিদিমা, এইবার তা আপনার। এই রইল বেল, কোনো প্রয়োজন হলেই বাজাবেন, আমি চলে আসব। বসুন। ছেলেটি চলে গেল। একজন অপরিচিত বৃদ্ধাকে তার কুপেতে দেখে বিরক্ত হলেন তিনি। এদের কি কাণ্ড জ্ঞান নেই? মহিলার মাথা ভর্তি পাকা চুল, চশমা, গায়ের রং ময়লা, মুখ গম্ভীর। তিনি বেল বাজাতে ছেলেটি চলে এলো। হ্যাঁ বলুন দাদু। অনেকটা পথ, ওর অসুবিধে হতে পারে। কোনো মহিলার কুপেতে ওর ব্যবস্থা করতে পারবেন না? না হলে আমাকে কোনো ছেলের সঙ্গে দাও, গম্ভীর গলায় বললেন তিনি। আপনাদের অসুবিধে হবে? দেখুন কাণ্ড, যারা আপনাদের টাকা দিতে এসেছিলেন তারা অনুরোধ করেছিলেন একসঙ্গে ব্যবস্থা করতে। আচ্ছা দেখি। বৃদ্ধা জিজ্ঞাসা করলেন ছেলেটিকে। প্রদীপ কেন বলেছে জানি না, ওর মনে হচ্ছে অসুবিধে হবে। দেখুন না, যদি অন্য ব্যবস্থা করতে পারেন। প্রদীপ? প্রদীপ মানে? আমার ভাইপো। স্থির হয়ে গেলেন তিনি। শেষ পর্যন্ত ছেলেটিকে বললেন, থাক, তুমি যেতে পারো, আমার কোনো অসুবিধা হবে না। ছেলেটি চলে গেলে তিনি বললেন, তোমাকে চিনতে পারিনি নিরুপমা। চমকে উঠলেন নিরুপমা। তুমি? মাথা নাড়লেন তিনি। এ কি চেহারা হয়েছে তোমার? কেন, আমি তো ঠিকই আছি। তিনি বললেন, তুমি একদম বদলে গিয়েছ। কথাটার আমল দিলেন না নিরুপমা। প্রদীপ জানে আপনি হরিদ্বারে যাচ্ছেন। কি আশ্চর্য, সে তো একবারও আমাকে এই কথা বলেনি। তিনি শুনলেন, নিরুপমা, প্রথমে তুমি বলেছিলেন, এবারে আপনি। বললে কি তুমি আসতে না? এবারে হাসলেন নিরুপমা। অদ্ভুত। কিরকম? 60 বছর আগে সম্পর্ক হচ্ছে জেনে ওদের মাথায় বাজ পড়েছিল। তাড়াতাড়ি পাত্র খুঁজে বিয়ে দিয়ে তবে স্বস্তি পেয়েছিল ওরা। অথচ 60 বছর পরে ওই বাড়ির ছেলে জেনে শুনে একসঙ্গে হরিদ্বারে বেড়াতে পাঠাচ্ছে। এর চেয়ে অদ্ভুত ব্যাপার আর কি হতে পারে? নিরুপমার কথা শেষ হতেই ট্রেন ছাড়ল। তুমি কেমন আছো নিরুপমা? একজন বাঙালি বিধবা যার কোনো সন্তান নেই, যেমন থাকে তেমনই আছি, গম্ভীর মুখে বললেন নিরুপমা। তিনি উঠলেন। ছেলেটা যে বেল বাজাবার কথা বলে গিয়েছিল তা ভুলে গিয়ে লাঠি টেনে নিয়ে দাঁড়াবার চেষ্টা করতে ট্রেনের ঝাঁকুনিতে টলমল হলেন। নিরুপমা দ্রুত ধরে ফেললেন তাকে। এ কি, তোমার পায়ে কি হয়েছে? ভেঙেছিল, বুড়ো হাড় ঠিকঠাক জোর মেনে নেয়নি। কোথায় যাবে? টয়লেটে। দাঁড়াও, ওই ছেলেটিকে ডাকি। নিরুপমা বেল টিপলেন। তিনি বললেন, ট্রেনটা দুলছে বলে প্লেন জায়গায় হাঁটতে অসুবিধা হয় না। ছেলেটি ছুটে এলো। হ্যাঁ বলুন দাদু। একটু টয়লেটে যাব। হ্যাঁ হ্যাঁ আসুন। হাত বাড়িয়ে তাকে ধরে ধীরে ধীরে বের করে নিয়ে গেল ছেলেটি। তিনি ফিরে এসে দেখলেন এরই মধ্যে সংসার গুছিয়ে ফেলেছে নিরুপমা। ভ্রমণ সংস্থার দেওয়া শোয়ার সরঞ্জাম সাজিয়েছে দুটি বাড়তে। নিরুপমা জিজ্ঞাসা করল, কখন খাবে জিজ্ঞাসা করতে এসেছিল? ওদের তো সময় দেওয়া আছে। তিনি বিছানায় গেলেন। তাকে ভালো করে দেখলেন নিরুপমা। আর কি কি বাঁধিয়েছ? তেমন কিছু না,
হৃদয় এখনো অটুট আছে? চশমার পাওয়ার মনে হচ্ছে বেশ। হ্যাঁ, ছানি কাটিয়েছি তবু। ব্লাড সুগার বোধহয় নেই। বোধহয় কেন? ছানি কাটাবার আগে পরীক্ষা করাওনি? সে তো অনেক বছর আগের কথা। তারপর তোমার কথা বলো। আমি জমেও ছবে না। পেটে তো আলসার বাঁধিয়েছ, ওষুধ এনেছ তো? অবাক হয়ে গেল নিরুপমা। তুমি কি করে জানলে? এক বেলা খেলে আলসার তো হবেই। প্রদীপ বলেছে নিশ্চয়, আর লোক পেল না। তার মানে কাছাকাছি থেকেও 60 বছরে যে খোঁজ নিল না একবারও, তাকে এসব কথা বলবার কোনো মানে হয়? ছোট্ট হাসল নিরুপমা। একজন বিবাহিতা মহিলাকে বিরক্ত করা ভদ্রতায় বেঁধেছে। তারপরে আমার ঘরে যে এসেছিল তাকে অসম্মান করা হতো। আমি তাকে দেখেছি। ও, তোমার সঙ্গে চমৎকার মানাতো, কয়েকবার দেখেছি। নিরুপমা বললেন, যেদিন শুনলাম উনি চলে গেছেন সেদিন খুব খারাপ লেগেছিল। তার মানে তুমি আমার খবর রাখতে? না, কানে এলে শুনতাম। ছেলেটি এলো। এইবার আপনাদের ডিনার দিতে বলি। আপনার জন্য রুটি, 2 নিরামিষ তরকারি আর সন্দেশ, আর দাদুর জন্য রুটি, তরকারি, চিকেন কারি আর মিষ্টি। ছেলেটি হাসল। না না, তুমি ওসব না দিয়ে আমাকে শুধু একটা মিষ্টি দিও। নিরুপমা বললেন, সে কি, শুধু একটা মিষ্টিকে সারা রাত থাকবেন? ছেলেটি জিজ্ঞাসা করল। শোনো ভাই, তিনি বললেন, আমাকেও ওই একটা মিষ্টি দিও। একজন না খেয়ে থাকবে আর তার সামনে বসে আমি পেট ভরাতে পারবো না। আশ্চর্য! নিরুপমা রেগে গেলেন। বিকেল 3টের সময় খেয়েছি, রাত্রে আমি কখনোই খাই না। যে যার নিয়মে তো চলবে। চলে চলেই তো ওই চেহারার হাল হয়েছে, চিনতেই পারিনি। দাঁড়িয়ে কি দেখছো? যাও 2 মিষ্টি নিয়ে এসো, ধমকালেন তিনি ছেলেটিকে। দাঁড়াও, ছেলেটিকে হাত তুলে থামতে বলে তাকালেন নিরুপমা। তুমি কি আমাকে জব্দ করতে চাইছ? না তো। তাহলে? তুমি তো চিরকালে একবেলা খেয়ে থাকোনি। নিজেকে কষ্ট দেওয়ার জন্যে এই অভ্যেসটা করেছ, এইটা মানতে পারছি না, তিনি বললেন। ছেলেটি হাসল। তাহলে দিদিমা, দুজনের খাবার নিয়ে আসছি। সে চলে গেলে নিরুপমা বলল, আজ রাত্রে ঘুম হবে না, পেটে যন্ত্রণা হবেই। কিছু হবে না, আমি তো তোমাকে চিকেন খেতে বলিনি। জানি, বললেও খাবে না। তোমার স্বামী নেই বলে তুমি শরীরটাকে কষ্ট দিচ্ছ। আমি তো স্ত্রী চলে যাওয়ার পর সে কথা ভাবিনি। উত্তর দিলেন না নিরুপমা, মুখ গম্ভীর করে বসে রইলেন। এই বিশেষ ভঙ্গিটি তিনি চেনেন। স্ত্রীর সঙ্গে কোনো ব্যাপারে দ্বিমত হলে তাকে দেখতে হতো এই ভঙ্গিটি। অনেক অনুনয়ে সেই মুখ সহজ হতো। আজ এই বয়সে ওসব ভাবলে হাসি পায়। ছেলেটি এলো, খাবার দিয়ে গেল। তিনি ডাকলেন, এসো খাওয়া যাক। আমাকে খেতেই হবে, মুখ ফেরালেন নিরুপমা। তুমি খেলে আমার খেতে ভালো লাগবে। কেন? রোজ তোমার খাবার সময় কে থাকেন? বৌমারা। আমি একা খাই, সবারই কাজ থাকে। অসময়ে খেলে তো একা খেতেই হবে। নাও নাও, খাও। শেষ পর্যন্ত হাত বাড়ালেন নিরুপমা।
কতদিন পরে রাত্রে খাচ্ছি। কতদিন পরে ট্রেনে উঠেছ? কখনো কি এই সন্ধ্যের পর আমার সঙ্গে একা এইভাবে গল্প করেছ? কল্পনা করেছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে নিয়ে ট্রেনে চেপে অনেক দূরে চলে যাবে। বিয়ের আগের দিনও ভেবেছিলাম, জানো। বাহ, তরকারিটা কিন্তু ভালো করেছে। তুমি যে ওরকম ভেবেছিলে তা আমি বুঝতে পারিনি। ওটা কি দিয়েছে? চিকেন। নিরুপমা আঙুল তুলে বাটি দেখালেন। হ্যাঁ। উমা, এ তো একেবারে সাদা ঝোল। আমি রিচ রান্না খাই না। টেস্ট পাও। তিনি তাকালেন। মন্দ লাগে না। তুমি এক টুকরো নেবে? আমি? চোখ বড় হয়ে গেল নিরুপমার। আমি তো আমিষ খাই না। কেন? কেউ খেতে বলেনি? না, বিধবাদের খেতে নেই বলেই বলেনি। এই নেই কথাটা কোথায় লেখা আছে? নিশ্চয়ই জানো। আজকাল ওটা উঠে গেছে। জানি। তিনি একটা টুকরো ঝোল সমেত চামচে তুলে নিরুপমার প্লেটে রাখলেন। তুমি আমার সব লন্ডভন্ড করে দিচ্ছ। এই তো কটা দিন, তারপর আবার যে কে সেই। তিনি বললেন। রাতের ট্রেন এক নাগাড়ে ছুটে যাচ্ছে। ঘুম ভেঙে গেল তার। কুপেতে নীল আলো জ্বলছে। মুখ ফিরিয়ে অবাক হলেন। নিরুপমা চুপচাপ বসে আছেন। এ কি, ঘুমাওনি? নিরুপমা উত্তর দিলেন না। শরীর খারাপ লাগছে? পেটে কি ব্যথা শুরু হয়েছে? ওষুধ খেয়েছ? আমার শরীর ঠিক আছে। তাহলে? আমি ভাবতে পারছি না। কি? যখন চেয়েছিলাম তখন ওরা জোর করে আলাদা করেছিল, তোমার কাছে যেতে দেয়নি। আর এখন ওরাই একসঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দিল। কেন? সেই তুমি আর আমি তো একই আছি। তখন যৌবন ছিল, আর এখন বার্ধক্য এসেছে। মানুষ যৌবনকে ভয় করে আর বার্ধক্যকে অবহেলা। এখন আমরা এমন কিছু করতে পারবো না যাতে ওরা বিপদে পড়তে পারে। ওদের অসম্মানিত করবার ক্ষমতা এখন আমাদের নেই। এটা জেনে কি এই কাজটা করলো? আমার আর ফিরে যেতে ইচ্ছে করছে না, জানো। আচ্ছা, কাশির মতো হরিদ্বারের কোনো আশ্রমে কি বাকি জীবনটা আমি থেকে যেতে পারি না? নিরুপমার গলার স্বরে কান্না মিশেল। তিনি উঠলেন। লাঠি ছাড়াই টলতে টলতে চলে এলেন নিরুপমার পাশে। কাঁধে হাত রেখে বললেন, এসব ভাবার অনেক সময় পাওয়া যাবে। আমি তোমার পাশে বসছি, তুমি শুয়ে পড়ো। প্রায় জোর করে শুয়ে দিলেন নিরুপমাকে। তারপর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আচ্ছা, এই কটা দিন চলে গেলে কি হবে? নিরুপমা ফিসফিস করে বলল। তিনি কোনো উত্তর দিলেন না। কপালে হাত বুলোতে বুলোতে একসময় বুঝলেন নিরুপমা জেগেই আছেন। তার হাত ব্যথা করছিল। হাত ছড়াতে নিরুপমা বললেন, যাও শুয়ে পড়ো। লাঠিটা দূরেই পড়ে আছে। আসার সময় মনে হয়নি। নিজের জায়গায় ফিরে যাওয়ার সময় খুব ভয় হলো। লাঠি ছাড়া ফিরবেন কি করে? শেষ হলো আজকের গল্প। শ্রী সমরেশ মজুমদারের লেখা গল্প ভাসানের সুরে বোধনের গান। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনলেন গল্পটি, তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা।
সবাই খুব খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।